প্রায় 400 বছরের পুরনো সুলতানি আমলের ইশাখার হাতে নির্মিত বাংলার প্রথম রাজধানী সোনারগাঁ। জগৎ বিখ্যাত মুসলিম বণিক, জমিদার, শাসক, রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রবিন্দু, ধ্বংসপ্রাপ্ত পানাম সিটি। নারায়ণগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় ঢাকা থেকে যেতে পারেন সরাসরি মোগরাপাড়া বাস স্ট্যান্ড। আমি যাচ্ছি গাজীপুর থেকে, সিএনজি ভাড়া 200 টাকা। আর আপনার যদি ঢাকা থেকে রওনা হন, সেখান থেকে ভাড়া পড়বে 65 টাকা মোগরাপাড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে জনপ্রতি 30 টাকা সিএনজিতে করে সরাসরি পানাম সিটির গেটের সামনে নামিয়ে দিবে। প্রথমে আমরা দেখব প্রায় 700 বছরের পুরনো পানাম সিটি। জনপ্রতি 20 টাকা টিকিট নিয়েই আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস, একটি বই লিপিবদ্ধ। ভাবুন তো, আজ আপনি যে রাস্তায় হাঁটছেন, হয়তোবা কয়েকশো বছর আগে সেই একই পথে হেঁটেছে বাংলার ব্যবসায়ী, জমিদার, শাসক আর সাধারণ মানুষ। এই শহরে একসময় পৃথিবী জুড়ে জগৎ বিখ্যাত ছিল বাংলার মুসলিম। সেই সোনারগাঁও ছিল পূর্ব বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। আজ সেই শহরের বুকে দাঁড়িয়ে আছে এমন একটি নগরী যেখানে মানুষ নেই, কিন্তু দেয়ালগুলো এখনো গল্প বলে। এটাই কি শুধু ধ্বংসপ্রায় কিছু পুরনো বাড়ি, নাকি প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে বাংলার কয়েকশো বছরের ইতিহাস? দর্শক, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা 600 মিটার লম্বা এবং 4 মিটার প্রশস্ত। তখনকার সময় থেকেই এই রাস্তাটা ব্যবহার করা হয়েছিল তাদের নিরাপদ যাতায়াতের জন্য। দর্শক, এটা বিভিন্ন সময়ে এভাবে ঠিক অযত্নে অবহেলা করে থাকার কারণে কিন্তু এই বিল্ডিংগুলো এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং অনেকটা ভুতুড়ে পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা যদি এখানে প্রবেশ করার পর যতটা লক্ষ্য করেছি, কিছুটা এখানে সংরক্ষণের জন্য কাজ করা হয়েছে। পানামকে বুঝতে হলে আগে বুঝতে হবে সোনারগাঁওকে। সোনারগাঁও ছিল প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ নগর ও বাণিজ্যিক কেন্দ্র। মুঘলরা 1611 সালের দিকে সোনারগাঁও দখল করে নেয়। এরপর থেকে পানাম অঞ্চলকে মূলত নগরীর সঙ্গে সড়ক ও সেতুপথের মধ্যে যুক্ত করা হয়। বর্তমান স্থাপত্যের বড় অংশ গড়ে ওঠে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর শুরুর দিকে। দর্শক দেখুন, যেখানে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যেখানে নেই কোনো মানুষ, নেই কোনো ব্যবসায়ীদের আনাগোনা, কিন্তু অথচ এক সময়ে এই পানাম সিটিতে কিন্তু অসংখ্য ধরনের বণিকরা কিন্তু এখানে এসে তারা বাণিজ্য সম্প্রসারণ করত। এখানকার বাণিজ্যের মধ্যে অন্যতম ছিল তখনকার সময়ে মুসলিম, কিন্তু এই জগতের সবচেয়ে বেশি প্রসিদ্ধ তখনকার বস্ত্রশিল্প ছিল। তখন বিভিন্ন ধরনের বণিকরা এসে এখানে কিন্তু বাণিজ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তখনকার জৌলুস কিন্তু এখনো কিছুটা আমরা অনুভব করতে পারি। প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু কিছু কিছু আমরা অনুধাবন করা যায় এখানে কাদের বিচরণ ছিল আর কি ধরনের বণিকরাই বা কেনই বা এখানে এসে বাণিজ্যালয় গড়ে তুলেছিল। একসময় এই ঘাট থেকেই বিভিন্ন দেশ থেকে আগত সেই বণিকরা কিন্তু এখানে নামতো। এখানে এসে তারা পানাম সিটিতে প্রবেশ করত। তখনকার সময়ে যোগাযোগের অন্যতম বাহন ছিল নৌপথ। সেই নৌপথে নৌযানে করে তারা এখান থেকে এসে তারা পানাম সিটিতে প্রবেশ করত। চারপাশটাতে পানি থাকার কারণ হচ্ছে তখনকার সময়ে বণিকরা নৌপথে বিভিন্ন দেশ থেকে এসে এখানে নামতো এবং এখান থেকেই এই পানাম সিটিতে তারা ব্যবসা বাণিজ্য ও রাজনৈতিক কেন্দ্রস্থল হিসেবে এই পানাম সিটিকে বেছে নেয়। আপনারা দেখছেন এই ভিতরটা কতটা শৈল্পিক নির্ধারণ সৌন্দর্য এমনভাবে সাজানো হয়েছে যে এটা একটা শহর, এটা একটা বর্তমান সময়ে আবাসিক একটি এলাকার মতো।
আর এই ভবনগুলি দেখলে তাদের সম্পর্কে, তাদের জীবনযাত্রা সম্পর্কে কিন্তু আমরা কিছুটা হলেও ধারণা পেতে পারি। ভিউয়ার্স, আমরা যতটুকু কথা বলেছি, সবার সাথে দেখা করেছি, এখানে যারা বাহির থেকে আসে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে এই পানাম নগরটা তারা ঘুরতে আসে। স্থাপত্য শিল্পের মধ্যে ইউরোপীয় ও বাংলা সংস্কৃতি, মুঘল আমলের এই স্থাপত্য শিল্পের সবকিছুই কিন্তু এই বিল্ডিংগুলোতে কিন্তু প্রকাশ পেয়েছে। আর এখানকার স্থাপত্য শিল্পটা যেহেতু শত বছরের পুরনো, এটার জৌলসটা কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির মাঝে কিন্তু কোনো দূরত্ব বা গ্যাপ ছিল না, পাশাপাশি লাগানো এবং অনেকটা একই বিল্ডিং মনে হবে, কারণ মাঝখানে পর্যাপ্ত পরিমাণের খালি স্পেস কিন্তু এখানে নেই। যতগুলি বাড়ি দেখেছি তার মধ্যে এই বাড়িটার স্ট্রাকচার দেখে মনে হয়েছে অনেক বিত্তশালী ছিলেন তিনি। তার কারুকাজ এবং নিদারুণ সৌন্দর্যের স্থাপত্য কিন্তু প্রমাণ করে এখানকার জমিদার, এখন তখনকার সময়ে যারা ব্যবসায়ী ছিলেন, যারা কিনা হিন্দু সম্প্রদায়ের বড় মাপের ব্যবসায়ী ছিলেন, তাদের বসবাস কিন্তু এই ধরনের বাড়ির মধ্যে ছিল। দর্শক, এটা একটা হিন্দু বণিকের বাসা ছিল, যেটা 1335 খ্রিস্টাব্দে কিন্তু নির্মিত হয়েছিল। এখানে যে ড্রেনেজ ব্যবস্থা সেটাও দেখতে পাচ্ছেন। এই ড্রেনেজ ব্যবস্থাগুলি করা হয়েছে যাতে বর্ষার সময় বা অন্য কোনো সময় যাতে কোনো কারণে সাপ বা এই জাতীয় কোনো প্রাণী সেই বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। আর কোনো কারণে যদি বৃষ্টিপাত বেশি হয়ে থাকে, সে জলাবদ্ধতা নিরসনের জন্য কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থাগুলি তখন থেকে করা হয়েছিল। এই বাড়িগুলি থেকেই তারা যেভাবে তাদের শৈল্পিক নিদর্শনগুলো উপস্থাপন করেছে, সেটা বর্তমান সময় হয়তোবা আমরা কখনোই খুঁজে পাবো না, কিন্তু ইউরোপীয় এবং মুঘল আমলের যে স্থাপত্যশৈলী, সেটা আমাদেরকে অনেক ভাবিয়ে তোলে। আর ভাবিয়ে তোলে এই ঢাকা আশপাশে অঞ্চলে আমাদের যে পানাম সিটি, এটা কিন্তু আমাদের একটি গর্বের ধন বলতে পারেন। ইতিহাস ঐতিহ্যের এই ধারক ও বাহক সোনারগাঁয়ের পানাম সিটি, যেটা 100 শহরের মধ্যে পরিত্যক্ত অর্থাৎ ঐতিহাসিক যে ভবনগুলি, তার মধ্যে কিন্তু এই পানাম সিটি একটি। এটি সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে দর্শনার্থী প্রবেশ করছে, তারা এসে এই ঐতিহ্য সম্পর্কে জানছে। কোনো শহরে চিরকাল এরকম থাকে না, সময়ের সঙ্গে বাণিজ্যিক কেন্দ্রও বদলে যায়, রাজনৈতিক গুরুত্বও ঠিক কমে যায়। নতুন শহর ও যোগাযোগ ব্যবস্থার উত্থানের সঙ্গে সঙ্গে সোনারগাঁও আগের চাইতে ধীরে ধীরে গুরুত্ব কমতে থাকে। বিশেষ করে 1965 সালের পর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এর প্রভাব পড়তে থাকে এবং ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে পড়ে এই এলাকাটি। আর সময়ের সঙ্গে পানাম নগরী পরিণত হয় একটি নীরব পরিত্যক্ত ঐতিহাসিক নগরীতে। পানাম সিটি সারা বিশ্বের বৃহৎ বড় শহরগুলোর মধ্যে একটিও নয়, কিন্তু এটি দাঁড়িয়ে আছে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে। এই পরিত্যক্ত নগরী শুধুমাত্র বিশ্বের রোল মডেল নয়, এটি বাংলাদেশের স্মৃতি, ইতিহাস, ঐতিহ্যের ধারক ও বাহক বটে। আমাদের পরবর্তী গন্তব্য 10 টাকা অটো ভাড়া দিয়ে প্রাচীন বাংলার প্রথম রাজধানী সোনারগাঁ। সোনারগাঁও নামটি শুনলে আমাদের চোখে ভেসে ওঠে পুরনো বাংলার এক ঐতিহাসিক নগরীর ছবি। কিন্তু সোনারগাঁয়ের গল্প শুধু কোনো এক রাজা, কোনো এক শাসক কিংবা কোনো এক সময়ের গল্প নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল ছিল পূর্ব বাংলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। সোনারগাঁয়ের ইতিহাস আরও গভীরভাবে জড়িয়ে আছে বাংলার 12 ভূঁইয়ার অন্যতম শক্তিশালী নেতা ঈশা খাঁর সঙ্গে। প্রবেশ মূল্য মাত্র 50 টাকা দিয়ে প্রবেশ করি আজকের এই দৃষ্টিনন্দন স্থাপনা, বড় সর্দার বাড়ি ও সোনারগাঁ জাদুঘর দেখার জন্য। প্রবেশ করার সাথে সাথে যে ভবনটি দেখতে পাচ্ছি, সেটি সোনারগাঁয়ের প্রাচীন মধ্যযুগীয় রাজধানীর সরাসরি অবশিষ্ট ভবন নয়, বরং এটি পরবর্তী সময়ে সোনারগাঁয়ের সামাজিক ও অভিজাত জীবনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাতে সাজানো এই লোকজ পরিবেশের গরুর গাড়িটি যেন বাংলার হারিয়ে যাওয়া দিনের এক জীবন্ত স্মৃতি। গ্রাম বাংলার মানুষের জীবন আর আমাদের মাটির সংস্কৃতি, এ সকল সবকিছুই যেন সাজানো হয়েছে একসাথে।
এখানে থাকা প্রতিটি নিদর্শন শুধু একটি পুরনো জিনিসপত্র নয়, প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে বাংলার পূর্বপুরুষদের জীবন, প্রয়োজন, দক্ষতা আর সৃজনশীলতার গল্প। একসময় মানুষ নিজের ঘরের প্রয়োজনে অনেক কিছু তৈরি করত নিজের হাতে। কেউ কাঠে ফুটিয়ে তুলেছেন নকশা, কেউ ধাতু দিয়ে তৈরি করেছেন প্রয়োজনীয় সামগ্রী, আবার তাঁতের হাতে তৈরি করা বাংলার বিখ্যাত বস্ত্র। আজ প্রযুক্তির যুগে এসব হয়তো আমাদের কাছে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু ভাবুন তো, যে সময়ে আধুনিক যন্ত্রপাতি ছিল না, সে সময় একজন কারিগর শুধুমাত্র নিজের হাতের দক্ষতা আর প্রজন্ম থেকে পাওয়া জ্ঞান দিয়েই অসাধারণ কিছু তৈরি করেছিলেন। 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা প্রবেশ করছি সোনারগাঁয়ের সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনা বড় সর্দার বাড়ি। দূর থেকে দেখলে পুরনো একটি প্রাসাদ মনে হলেও একটু কাছে গেলে এর স্থাপত্যের প্রতিটি অংশ যেন আপনাকে থামিয়ে দেবে। দেয়ালের গঠন, বিশাল প্রবেশপথ আর অলংকারের মধ্যে লুকিয়ে আছে একটি সময়ের গল্প। এই দরজাটা পেরিয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই চারপাশটা, পরিবেশটা যেন বদলে দেবে আপনাকে। মনে হয় আধুনিক সময়টার বাইরে রেখে আমরা কয়েকশো দশকের কিংবা শতাব্দীর পেছনে চলে এসেছি। একবার চারপাশটা তাকালেই বোঝা যায় এটি শুধু বসবাসের জন্য তৈরি একটি বাড়ি ছিল না। এই নির্মাণে ছিল সৌন্দর্য, আভিজাত্য এবং স্থাপত্যের চিন্তার ছাপ। করতো ভাবতে অবাক লাগে যে মানুষগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সর্দার বাড়ির ভিতরের দৃশ্য। কতটা চমৎকারভাবে এই আরো কাজগুলি সম্পূর্ণ করা হয়েছে। আর এর ভিতরের দিকটা একবার যদি দেখেন তাহলে হঠাৎ করে দেখলে চমকে যাবেন। কোনো এক বিশাল আকারের যিনি জমিদার হয়ে যদি থাকে তাহলে এ ধরনের কারু কাজগুলি খুব কমই দেখা যায়। ভাবতে অবাক লাগে যে মানুষগুলো হয়তো কোনো আধুনিক যন্ত্রের সাহায্য ছাড়াই এই নকশাগুলো তৈরি করেছিলেন। তাদের সেই হাতের কাজ আজও আমাদের মুগ্ধ করে। দর্শক এখানে দেখছেন খুব চমৎকারভাবে কিন্তু এটার সাজানো হয়েছে এবং উপরের জায়গাটা হচ্ছে গ্লাস দিয়ে করা হয়েছে যাতে ভিতরে কোনো ধরনের পানি, ময়লা আবর্জনা না হয়। আর এখানে বিভিন্ন ধরনের শুটিং সেটও করা হয়েছে, বিভিন্ন ধরনের চার্ট লিস্ট রয়েছে, তাদের চার্ট দিয়ে এখানে কিন্তু ভিডিও ধারণ করা যায়। এটা কিন্তু গ্লাস দিয়ে বন্ধ করে দেয়া। এটা হচ্ছে পশ্চিম পাশ। এটার উপরের অংশ কিন্তু ফাঁকা রয়েছে, প্রথম অংশটা উপরে গ্লাস দেওয়া ছিল। এপাশে কিন্তু যেটা পূর্ব পাশ সেখানে লোহার একটি গ্রিল রয়েছে, সেটা দিয়ে কিন্তু আটকানো। আর এটার মধ্যে একটি পরবর্তী সময়ে লিফট সংযোজন করা হয়েছে উপরে ওঠার জন্য। এই ছোট ছোট নকশাগুলো ভালো করে লক্ষ্য করুন। একটি ভবনের সৌন্দর্য সবসময় বিশালত্বের আবির্ভাব থাকে না, অনেক সময় সৌন্দর্য লুকিয়ে থাকে এই ছোট ছোট কারুকাজের মধ্যেই। একটি জানালার নকশা, একটি খিলানের বাঁক, দেয়ালের অলঙ্করণ, প্রতিটি অংশ যেন কারিগরের যত্ন আর সৃজনশীলতার লক্ষ্য বহন করছে।